চেষ্টা করা হচ্ছে। আমিও আপনার মতো একমত যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়, কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এইখানে আহ, নিষিদ্ধ করা মানে হচ্ছে যে তারা কোন রকমের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পলিটিক্যাল পার্টির ভিতরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকাণ্ড, যেমন তাদের আপনার কমিটি করা বা কাউকে পানিশমেন্ট দেয়া, কাউকে বহিষ্কার করা, এটা তো বন্ধ করা করে না। এটা তো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, পার্টির ইন্টারনাল বিষয় আছে। এই একটা বিষয় আপনি বিবেচনায় নিতে পারেন। মানে সম্পূর্ণভাবে, অর্থাৎ নিষিদ্ধ যদি অর্গানাইজেশন করা হয় এবং তার যারা সদস্য বা অফিস বেয়ারার, তারাও তো আইনি আপনার আইন ভঙ্গ করছে বলে প্রতীয়মান হবে এবং তাদেরকে পানিশমেন্ট দিতে পারে সরকার ইচ্ছে করলে। এটাও কি আপনার কিন্তু চিন্তা করতে হবে, ওই লাইনেও চিন্তা করতে হবে। সবকিছু মিলাইলে আমি মনে করি কি রাজনৈতিক বিষয়টাকে রাজনৈতিক ভাবেই রাখা উচিত ছিল। কিন্তু আহ, বাস্তবতার আলোকে সরকার এই ডিসিশনটা নিয়ে নিচ্ছে। এবং ডিসিশনটা নিয়ে নেওয়ার পেছনে আরো কিছু কারণ ছিল। আপনি বললেন যে এরা কি রাজনৈতিক ভাবে সংগঠিত হতে পারবে কিনা। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক ই ছিল না, দল ছিল না। এটা ছিল অনেক ধর মাস্তান, তারপর টাকা আলা, তারপর এই ধরনের গ্রুপের হাতে চলে গেছিল পার্টিটা। একেবারেই পার্টিটা চলে গেছিল। আপনি দেখবেন যে যুবলীগের সকল কমিটি কিন্তু কিনতে হইতো। যারা 25 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা কমিটি কিনে আনে, তাদের কাজই তো ছিল মানুষের লুটপাট করা। এটা কিন্তু সব আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন বলেন, মূল সংগঠন বলেন, টাকার লেনদেন হতো। তার ফলে প্রকৃত রাজনীতিবিদরা আওয়ামী লীগ থেকে বহুত আগেই তাদেরকে ছিটকে পড়েছেন। সেখানে আছে মাস্তান, সেখানে আছে আপনার লুটেরা, সেখানে আছে। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে কিন্তু ডিসিশনটা একেবারে যে অযৌক্তিক ছিল তা কিন্তু না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আওয়ামী লীগের যে বর্তমান যে নেতৃত্ব, এই নেতৃত্ব মানে যাদের কারণে, যাদের হাতে আওয়ামী লীগের সরকারের পতন ঘটলো, আপনার বক্তব্য যে এরা আসলে আওয়ামী লীগের আদর্শের রাজনীতি ছিল না, এরা আসলে লুটপাট করার জন্য এই বড় বড় পদগুলো নিজেরা আপনার নানাভাবে টাকা দিয়ে কিনে নিয়েছিল। তাই যদি হয়, তারাও তো, তারাই তো এখন আছে, তারাই তো এখন বিভিন্ন সময় যে অনলাইনে দেশের বাইরে থেকে মাঝে মাঝে আপনার মানে মেসেজ দিচ্ছে, কথা বলছে, ওই লোকগুলি তো। তাহলে ওই লোকগুলির নেতৃত্বে দল থাকা আর নিষিদ্ধ হওয়া পার্থক্যটা কি? শুনেন, ওই লোকগুলি যখন বক্তব্য রাখে বিদেশ থেকে, বিভিন্ন ভাবে নানাবিধ কথা বলে, তাদের সেই বক্তব্যের সাথে আওয়ামী লীগেরই কত পার্সেন্ট লোক একাত্মতা প্রকাশ করে। আমি তো দেখেছি তাদেরকে গালাগালি করা হয়। কারণ তারা প্রভূত টাকা পয়সা চুরি করে বিদেশে পয়সা এখন এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলছে তোমরা মিটিং করো, বমবাজি করো, মিছিল করো, কিন্তু তারা নিরাপদে আহ, আছে। এট দ্য সেম টাইম দেশের ভিতরেও যে আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব, আপনার উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, ডিস্ট্রিক্ট বলেন, তারা কারা? তারা কি প্রকৃত রাজনীতিবিদ? তারা রাজনীতিবিদের নামে তারা তো লুটপাট করছে। আপনি একটা কমিটি মেম্বারকে পাবেন, কমিটি মেম্বার, আমি আওয়ামী লীগের সকল সদস্যের কথা বলবো না, যে কমিটি মেম্বারকে পাবেন যে তারা কোনো না কোনো রকমের অপরাধের সাথে জড়িত ছিল না। হয়তো সবাই খুনের সাথে জড়িত ছিল না, কিন্তু তারা চাকরি বিক্রি করছে, তারা আপনার ওই যে ভিজিটি কার্ড বিক্রি করছে, তারা আপনার মানুষের জমি দখল করছে, বিচারের নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে নিছে। অনেক রকমের, বহু রকমের অপরাধের সাথে তারা জড়িত ছিল, যেগুলি সবই বেশিরভাগই ফৌজদারি অপরাধ। কিন্তু সেইগুলি তো কোনো বিচার হয় নাই, ইউনুস সরকারও করে নাই, এই সরকার করবে কিনা আমি জানি না। এদের বিচার হওয়া উচিত ছিল। তাহলে আপনার পলিটিক্যাল রিফর্মের দিকে এক ধাপ এগিয়ে যেত। কিন্তু এইসব লোকগুলি আপনি সারা বাংলাদেশে আপনি হয়তো পাবেন, কমিটিতে ছিল কিন্তু কোনো দুর্নীতি করে নাই, রেয়ার কেস। তাদের এরকম যদি পান, তাকে স্যালুট দেবো, কিন্তু আপনি পাবেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সকল স্তরে, ইউনিয়ন থেকে একেবারে সেন্ট্রাল পর্যন্ত, তারা প্রকৃত রাজনীতিবিদ না। তারা, যারা ছিল রাজনীতিবিদ, তারা কিন্তু লুটেরা হয়ে গেছে টাকার উদ্দেশ্যে, টাকা কিভাবে বানাইতে হবে। তো সুতরাং একটা পলিটিক্যাল পার্টির মৃত্যু তো আপনার 5ই অগস্টে হয় নাই। এই পলিটিক্যাল পার্টির মৃত্যু আপনার 2014 সাল
বা কিংবা তার আগে থেকেই শুরু হয়েছে। গোড়া পচতে পচতে একটা খোলস ছিল আওয়ামী লীগের। এত বড় একটা দল, এত বড় একটা দল, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, যে দলটা গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সেই দলটাই কিন্তু একবার বাকশাল করে ফেললো। আপনি চিন্তা করে দেখেন, বাকশাল ছিল নর্থ কোরিয়া মডেলের। একেবারে সর্বনাশ হয়ে যেত বাকশাল যদি আপনার টিকে থাকতে পারতো, চালু হয়ে যেত। আবার শেখ হাসিনার নেতৃত্বে এই দলটাকে আবার ডিক্টেটরের দিকে চলে গেল, নর্থ কোরিয়ার কাছাকাছি নিয়ে চলে যাচ্ছিল। যাই হোক, জনগণ এটাকে ঠেকাই দিতে পারছে। কিন্তু যে আওয়ামী লীগের আপনার তাদের অধিকারের কথা আমরা বলি, রাজনৈতিক অধিকারের কথা আপনি বলেন, আমিও বলি, কিন্তু আমি চিন্তা করে দেখছি কাদের আমরা রাজনৈতিক অধিকারের কথা বলবো, যারা আপনার এখনো হুমকি দেয় মানুষজনকে, এখনো লুটপাটের আশা দেখে, এখনো স্বপ্ন দেখে যে তারা আইসা আবার সেই লুটপাট করবে, খুন খারাপি করবে। তাই সেই পার্টি, সেই লোকজনের রাজনৈতিক অধিকারের জন্য কোন রকম কথা বলতে আমি আর রাজি না। আমি মনে করি যে আওয়ামী লীগের রিফর্ম করা উচিত, তাদের সংশোধন করা উচিত। তারা কি এনালাইসিস করছে যে কি কারণে তাদের পতন হইলো? তারা কি কোনো জায়গায় কোনো একটা রিপেন্টেড হয়েছে যে এতগুলি লোক মারা গেছে, যেভাবেই হোক মারা গেছে, তার জন্য কি তারা একটু মানে কি বলবো, তাদের ভিতরে অনুশোচনা আছে? তারা সবসময় বলে, নানাবিধ থিওরি দেয় যে এখান থেকে আসছে, ওইটা করছে, সেটা করছে। আসলে বাংলাদেশের সকল জনগণ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে গিয়েছিল। তাহলে আপনি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছেন না, নাকি এই নেতৃত্বে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ? এই নেতৃত্ব যেভাবে আছে, এই যে ধরেন 18 মাস, 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, এই নেতৃত্ব রাইখা আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। শুনেন, রাজনীতিতে আপনার পার্মানেন্ট ডিফিটও নাই, আবার অটোমেটিক কামব্যাকও নাই। আপনার যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয় 2-3 বছরের মধ্যে, তাহলে তাদের এই নেতৃত্বকে সরাই দিয়ে নতুন নেতৃত্ব আনতে হবে, স্বচ্ছ নেতৃত্ব আনতে হবে। এবং দুর্নীতির এগেনস্টে তাদের একটা স্ট্যান্ড নিতে হবে। যেসব লোকজন তাদের ভিতরে দুর্নীতি করছে তাদেরকে পার্টি থেকে বের করে দিতে হবে। নতুন একটা স্বচ্ছ নেতৃত্ব যদি আসে, আওয়ামী লীগের মতো একটা বড় পার্টিতে আছে, তাদেরকে সামনে এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। এই সরকারও পারে, দেশের জনগণও পারে। আওয়ামী লীগের নেতৃত্ব যারা আছে এখন, তারা তো ছাড়বে না, তারা তো পার্টিকে হোল্ড করে রাখতেছে, ধরে রাখতেছে। না, এখন মানে এটা কিন্তু অনেকে বলে, মনে করেন আমাদের দেশে থাকা অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা মোটামুটি তারা আওয়ামী লীগের আমলেও কিন্তু আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল, কিন্তু তারা বঙ্গবন্ধুর দল এটা মনে করে দলটাকে তারা ধরে রেখেছিল, এবং এই দলটার প্রতি তারা এক ধরনের নীরব সমর্থন তারা দিয়ে যেত। তো তারা তো এই কথা বলেন আমার সঙ্গে, বিভিন্ন সময় হতাশ হয়ে বলেন। সেটা হলো যে সেই হাসিনা তো একটা জগদ্দল পাথরের মতো এই দলের মাথায় চেপে আছে। শেখ হাসিনা যতক্ষণ নিজে থেকে সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তো অন্য কারো পক্ষে সম্ভব নয় তাকে বাদ দিয়ে কিছু করা। মানে ওনারা প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা নিজেই বলবেন যে আমি আর ক্যামেরা থাকবো না, বাইরে থেকেই বলুক, যেভাবে বলুক বলবেন আমি আর থাকবো না, তোমরা তোমাদের মতো করে করো। কিন্তু উনি তো এখনো, ওনার ভাব ভঙ্গি শুনলে মনে হয় যে উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। হ্যাঁ, এরা ধরে ফেলাবো, এরা মেরে ফেলাবো, এরা কেটে ফেলাবো, এই যে একটা ভাব। এবং ওনার যারা সাংঘাত হিসেবে আছেন, বিভিন্ন রকম ওনার আত্মীয় স্বজন দেশের বাইরে আছেন, সাহাবি। নানা রকম, হ্যাঁ, তারা যেগুলো বলা বলি করছে যে ভাবটা নেই, তারাই এখনো ক্ষমতায় আছেন। তো এইভাবে চলতে থাকলে আপনি যে প্রত্যাশা করছেন যে একটা মানে আপনার ওই দুর্বৃত্তদেরকে বাইরে রেখে একটা আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক ধারায় দলকে এগিয়ে নেওয়া, সেই সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আমি আপাতত সেই সম্ভাবনা দেখি না। এই কারণে আমি দেখি না যে গত 18 মাস, প্রায় 2 মাস, 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাদের ভিতরে সেই ধরনের কোনো চেতনা, এই যে বর্তমান নেতৃত্বের কোনো উন্মেষ হয়েছে যে আমরা ভুল করছি, বা আমাদেরকে রিফর্ম করা দরকার, আমাদেরকে পুনর্বিন্যাস করা দরকার, পুনর্গঠন করা দরকার। তারা কিন্তু ওই একই ভাবেই আছে, একেবারে যেভাবে ছিল সেইভাবে মনে করো ওইটাই কারেক্ট ছিল। ওটা কারেক্ট ছিল না। সেই জন্য জনগণ যে ফুঁসে উঠছিল তাদের বিরুদ্ধে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন, দুঃশাসন, গুম, ক্রস ফায়ার, এগুলির বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের বিরুদ্ধে চলে গেছে। এই বোধোদয়টা তাদের কিন্তু হয় না, তাদের নাই। এই বোধোদয় যেদিন হবে, সেই দিন হয়তো তারা চিন্তা করবে যে আমরা পার্টিকে
পুনর্গঠিত করি। পুনর্গঠিত পার্টি ছাড়া আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। শুনেন, বাংলাদেশে অনেক বড় বড় পার্টি কিন্তু বিলীন হয়ে গেছে। আপনি দেখেন যে মুসলিম লীগ সে পাকিস্তান আসলে কিন্তু মুসলিম লীগের নেতৃত্বে, এবং মুসলিম লীগ সারা বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল মিলে কিন্তু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ছিল শেরে বাংলার সময় বলেন, ওই পাকিস্তান হওয়ার আগে। সেই পার্টি কোথায় গেছে? সেই পার্টি কিন্তু চলে গেছে, আপনার বিলীন হয়ে গেছে, বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে গেছে সেই মুসলিম লীগ। আপনি ধরেন শেরে বাংলা দল কেএসপি, তারা ক্ষমতায় ছিল, কেএসপি তো নাই। ভাসানীর যে দল, ভাসানী যে আওয়ামী লীগের অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা, সে ভাসানীরও তো বড় দল ছিল। সে ভাসানী বিভক্ত হইতে 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 শেষ পর্যন্ত ভাসানীর দল ইতিহাস হয়ে গেছে। আওয়ামী লীগ যে বড় দল টিকে থাকবে চিরকাল, অটোমেটিক কাম হবে, এটাও কিন্তু সঠিক না। কামব্যাক হবে, তবে সহজে হবে না। 2-3 থেকে 5 বছরের মধ্যে তারা হয়তো ক্রেডিবল পলিটিক্যাল ফোর্স হিসেবে আসতে পারে। ক্ষমতায় যাওয়া পরের কথা, আগে হচ্ছে পলিটিক্যাল ফোর্স হিসেবে তারা আসতে পারে কিনা। তাদের আসতে হলে পার্টিকে আপনার রিফর্ম করতে হবে, পুনর্গঠন করতে হবে, এবং কতগুলি জিনিস, এই ট্রাস্ট ডেফিসিট, মানুষ তো আওয়ামী লীগের দুর্নীতিবাজ বলে, আওয়ামী লীগের কে তো তারা বলে না, যে একটা অনেস্ট পার্টি বলে না, তাহলে বলে অনেক দুষ্কর্মের হোতা আওয়ামী লীগের এইসব নেতৃত্ব। এইসব নেতৃত্বকে বাদ দিতে হবে। এখন বাদ দিবে কে? উইল বেল দ্য ক্যাট, দ্যাটস দ্য প্রবলেম। এখানেই আমরা তো আটকে গেছি। সেই জন্যই আমি মনে করি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে এরা আরেকটা বিষয় আমি বলি আপনাকে, আমি আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, এটা হলো আহ, আওয়ামী লীগকে করাপ্ট বলে, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগকে কিন্তু ক্যাপাবল বলে, বলে যে এরা কিছু করতে পারে। এখন যতক্ষণ পর্যন্ত দেখেন, মানুষ কিন্তু, আমাদের দেশের মানুষের সাইকোলজি কিন্তু বড় অদ্ভুত। তারা চুরি করে একটা কাজ করলে পরে, যেমন ধর আমি উদাহরণ দিয়ে বলি, যেমন মেট্রো রেলে অনেক টাকা চুরি হয়েছে বলা হচ্ছে। এখন এই চুরিটা আপনি এস্টাবলিশ করতে পারবেন কখন? যখন আপনি এর যে কম খরচে একটা মেট্রো রেল করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু মেট্রো রেলের এক্সটেনশন করেছে, এবং সেই এক্সটেনশনের যে প্রজেক্টটা, যে প্রকল্পটা পাস করছে, ওখানে কিন্তু খরচ এর চেয়েও বেশি হয়েছে। এখন ওরা তো মনে হয় যে বেশি খরচে মেট্রো রেল করে, তাহলে আমি ওইটাকে চুরি বলবো কিভাবে? এখানে কিন্তু একটা না, ঝামেলা আছে। আমি সেইটাকে খুব, কারণ এখনো তো ফাইনালাইজ হয় নাই। সেখানে হয়তো জমি অধিগ্রহণের খরচ বেশি বা অন্য কোনো, আগে ওইটা না দেখে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না যে দুর্নীতি হচ্ছে, এটা ডাবল হলো কেন। আগে দেখতে হবে, দেখে বোঝা যাবে যে সেখানে কি ফাঁক ফোকর রাখছে কিনা টাকা পয়সা। সেটা আর একটা ইস্যু। এবং হ্যাঁ, আওয়ামী লীগের আমলে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, এগুলো যদি বলা হয় যে হয়নি, তাহলে ভুল বলা হবে। কিন্তু এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে যেয়ে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ দুর্নীতির আশ্রয় নিচ্ছে। কিছু কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক ছিল আননেসেসারি, কিছু কিছু, এই না যে সবই। এখানে আওয়ামী লীগের যে 17 বছর তারা পাওয়ারে রয়েছে, 15 বছর, 17 বছর তারা পাওয়ারে রয়েছে, সুতরাং তাদের পক্ষে তো কিছু তো কাজ করা সম্ভব ছিল। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, যে ওনারা একটা জেনারেশনকে মানে চর্যবৃত্তি, দুর্নীতিতে, দুর্নীতি একটা ভালো জিনিস, দুর্নীতি করে আপনি গুছাই নিলেন। এই যে আমাদের তরুণরা দেখতেছেন না, যে তারা সবাই আসলো, সামহাও তাদের হাতে অনেক টাকা, যেভাবেই হোক তাদের টাকা, তারা এখন খুব লাইফ স্টাইল তাদের চেঞ্জ হয়ে গেছে, তারা গণতন্ত্রের কথা বলে, তারা এসে কথা বলে। এটা তো ইরশাদ আমলের রাজনীতির মতো। আপনি যদি সলিড বেস না থাকে, আপনি যদি দুর্নীতিমুক্ত না থাকেন, নৈতিক ভাবে যদি আপনি দুর্বল থাকেন, আপনি যত বড় বড় সংবিধানের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন, এগুলো কিছুই আসে যায় না জনগণের কাছে। যেমন তারা তাদের আস্থা হারাই ফেলছে। তো এটা হলো কিভাবে? আওয়ামী লীগ আমলে যে জিনিসটা ছিল, যারা দুর্নীতি করে অনেক টাকা পয়সা করতে পারছে, তাদেরকে ওই যে আপনি একটা টার্ম বললেন না, যে করিতকর্মা, তাদেরকে ওইটাই বলা হয় যে করিতকর্মা। এই করিতকর্মা লোকরাই তো সর্বনাশ করে দিছে। দেখলাম যে এসআরও যে পরিমাণ টাকা আপনার বিদেশে পাচার করছে, সেটাকে যদি হিসাব করা হয়, 1,000 টাকার একটা নোট নাকি 1 গ্রাম ওজন।
তাতে ৩,৫০০ টন নাকি হচ্ছে। একজনের হিসাব দিলাম, ফেসবুকে দেখতেছিলাম। হতে পারে যে ২ লক্ষ ২.৫ লক্ষ কোটি টাকা যে লোকটা, সেই লোকটা কোথায়? সে লোকটা কোথায়? সে লোকটা পৃথিবী যেখানেই থাকুক, কমান্ডো দিয়ে ধরে নিয়ে আসা উচিত। কমান্ডো দিয়ে ধরেছে জাতির সাথে। এখন এই লোকটাকে কারা প্যাট্রোনাইজ করছে? কারা প্যাট্রোনাইজ করছে? আপনি তো বুঝতেই পারেন যে কারা প্যাট্রোনাইজ করছে। এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ মহল থেকে যদি প্যাট্রোনাইজ না করা হয়, তাহলে ৬টা ব্যাংক খেয়ে দিতে পারে না একটা চিটাগাং এর একটা ব্যবসায়ী। এর কি বিচার হবে? আপনার তো বিচার হতে হবে। সে বিচারে কিন্তু কেউ সোচ্চার না। আপনি দেখেন, আপনি আমি আর কয়েকজন মিলা আমরা কতবার বললাম যে অ্যাডভাইজারদেরকে সম্পদের হিসাব দিতে হবে। তারা কিন্তু পাকাল মাছের মতো চলে গেল। তারা কিন্তু সম্পদের কোনো হিসাব দিল না। এখন হয়তো মিলাই ফেলবে আর কি। এই এখন আপনি তার হিসাব পাচ্ছেন না, তারা সরকারি পোস্টেও নাই। এই যে এই যে একটা কালচার ডেভেলপ করে গেল, যে এই যে ধরেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের এই যে লোকগুলি বেশিরভাগই দুর্নীতি করছে, বেশিরভাগ দুর্নীতি করছে, পেপারে উঠছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, আমরা পার্সোনালি জানতে পারছি। কিন্তু তাদেরকে কি সেফ এক্সিট দেওয়া হয়েছে? তাদের দুর্নীতির কি তদন্তের জন্য আপনার এই বর্তমান যে সরকার, সেই সরকার কি কোনো অ্যাকশন নিতেছে? আমি তো দেখি না। তাহলে হলো কি, যে শেখ হাসিনার আমলের যে বড় বড় দুর্নীতিবাজ, তারা কিন্তু পার পেয়ে গেছে অলরেডি। ইউনূস সরকার তাদের পার পেয়ে গেছে। এখন বিএনপি সরকার আসছে, বিএনপি সরকার আবার ইউনূস সরকারকে আপনার সেফ এক্সিট দিচ্ছে। এই দিতে দিতে বাংলাদেশ কিন্তু একটা আপনার কি বলে একটা ফেইল্ড স্টেটের দিকে চলে যাবে। ফার্স্ট কথা হচ্ছে যে দুর্নীতিবাজদেরকে আপনি হ্যাং করেন, হ্যাং না করেন তাদেরকে চিরকাল বন্দি করে রাখেন, যেন সবাই বুঝতে পারে যে চুরি করলে শাস্তি আছে। চুরি করলে শাস্তি নাই। চুরি করলে ভালো ভালো দামি দামি ২০,০০০ টাকার পাঞ্জাবি পরে বড় বড় কথা বলা যায়, সংবিধানটা ঘাইটে অনেক কথা বলা যায়, এবং সময় কাটানো যায়, টক শোতে যায়। এই মডেলটা কিন্তু হয়ে গেল আপনার, যে এরশাদীয় মডেল, শেখ হাসিনার মডেল। এগুলি তো আমরা আশা করিনি। আমরা চাচ্ছিলাম যে দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র আসবে, আপনার স্বচ্ছতা আসবে, দুর্নীতিমুক্ত একটা সমাজ পাবো, বৈষম্যহীন একটা সমাজ পাবো। আমরা কিন্তু সেটা পাই নাই। পাওয়ার আশা আমি এখন আর খুব একটা করি না। মানে নতুন সরকার আসার পরেও করেন না? নতুন সরকার, নতুন সরকার তো দুর্নীতির এগেনস্টে কোনো স্ট্যান্ড নেয় নাই। আপনার দুর্নীতি দমন কমিশনই নাই। দুর্নীতি দমন কমিশনই আপনার নাই। এখন কমিশনের একজন মেম্বার নাই, একজন চেয়ারম্যান নাই, কেউই নাই। কিভাবে দুর্নীতির বিরুদ্ধে হবে? এটা তো ছিল টপ প্রায়োরিটি। দুর্নীতি দমন কমিশনের মধ্যে ভালো লোকজন আয়না দুর্নীতির এগেনস্টে ঝাঁপাই পড়ার কথা ছিল। শেখ হাসিনার এগেনস্টে কিন্তু ফাইট হচ্ছে দুর্নীতির জন্য, আমি অপশাসনের একটা জন্য। জিনিস বুঝি না, আমি প্রায় সময় দেখেছি যে দুর্নীতি দমন কমিশনের প্রধান করা হয় সাধারণত কোন একজন আমলাকে। তো বাংলাদেশের আমলাদের মধ্যে কি সৎ লোক আছে নাকি খুব একটা? আছে, কিন্তু আছে, থাকবে না কেন? আমাদের মধ্যে অনেকেই সৎ লোক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইটা, যে তা তো স্বগোত্রীয়। আপনি যতই সৎ হন, আপনার যখন যার সাথে ২০ বছর চাকরি করছেন, একই মিনিস্ট্রিতে হোক বা একই, তাকে প্রতি একটা পার্সোনাল আসে যায়, একটা বিব্রত বোধ আসে যায় এখানে অন্য ওইটা বিভাগ সৎ হলো থেকে। কিভাবে? পারেন তাহলে সৎ হলো কিভাবে? না, আপনার সেটা নৈতিক ভাবে হইতে পারে যে একটা ল্যাপস আসে। সেই জন্য আপনি অন্য প্রফেশন থেকে আনতে পারেন। দুর্নীতি যেমন ধরেন, এই আমলাদের বিরুদ্ধে যদি কোনো প্রসিকিউশন করতে হয়, চার্জশিট দিতে হয় বা তদন্ত শুরু করতে হয়, সরকারের পারমিশন লাগে। রাইট? সরকার কারা? আমলারাই। সুতরাং এটা একটা কি বলবো, এটা গোলক ধাঁধা। এটা একটা আহ, সঠিক দুর্নীতি দমন কমিশন না। দুর্নীতি কমিশন থাকবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, যার উপরে কোন রকমের প্রভাব থাকবে না, এবং ইম্পেকেবল ক্যারেক্টারের আপনার লোক নিতে হবে, যারা দুর্নীতি যাদেরকে টাচ করে নাই, যারা ভীত না, যারা চাকরির ভিতর না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের চাকরি তো পার্মানেন্ট, মানে ৫ বছরের জন্য পার্মানেন্টই দিয়ে দেওয়া হয়, সুপ্রিম জুডিশিয়াল না করে তাদেরকে সরানো যায় না। কিন্তু তারপরেও তারা তেমন একটা করতে পারে নাই, করে নাই তেমন একটা কিছু। ২-৪ জনে করছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা সরকার বিরোধিতা করে তাদেরকে হেনস্থা করা হয়েছে, সামান্য অছিলাই তাদেরকে হেনস্থা করে ঢুকে রাখা হয়েছে জেলে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য। আসলে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন
যে আওয়ামী লীগের সামনে একটা বিচারের অধ্যায় রয়ে গেছে। বিচারে কিন্তু যে কোনো ফলই হতে পারে, কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী সমর্থক আওয়ামী লীগের আছে। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যে চিন্তা, তার বাস্তবায়ন অথবা প্রতিফলন কিভাবে ঘটবে? যদি আজকে আওয়ামী লীগের রাজনীতিকে স্বাভাবিক করে দেওয়া হয় বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে, তারপরও কি এই দলটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে? ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যে কথাটা বললেন, যে ইঙ্গিত দিতেন যে আওয়ামী লীগের টোটাল লিডারশিপ হয়ে গেছে এখন, তারা করাপশনের মাধ্যমেই এই লিডারশিপটা পেয়েছিল এবং ধরে রেখেছিল। এই করাপ্ট লিডারশিপ দিয়ে আপনি একটা পাবলিক অর্গানাইজেশন কিভাবে গড়ে তুলবেন? এবং নির্বাচনের জন্য যে খরচপাতি হয় সেটাও হয়নি। ভালো, অপচয়ের থেকে রক্ষা পাওয়া গেছে, জাতির অর্থনৈতিক অবস্থা এখন সামনের দিকে যাবে, এগুলি ভেবে আপনি কিন্তু মনে মনে শান্তি পেতে পারেন। কিন্তু এই শিরোনামের ভেতরে গেলে আপনি কি পাবেন? সেই ভেতরে যাওয়ার আগে আমি বরং আরেকটা পত্রিকার একটা শিরোনাম পড়ে শোনাই। সেটা হলো দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। কালের কণ্ঠের শিরোনামে কি আছে? যে মনোনয়ন দাখিলে বাধা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপিপন্থী আইনজীবীরা। এখন এই শিরোনামটা পড়ে আপনার কাছে একটু খটকা লাগছে না? যে মনোনয়ন দাখিলে বাধা কেন? কে কাকে বাধা দিল? অথবা বাধা দেওয়ার ফলে কি হলো? বাধা দেওয়ার ফল হলো যে বিএনপি প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিলই করতে পারেনি। এই শিরোনামটাতে একটু ভুল আছে। ভুলটা কোথায়? ভেতরে নিউজটা পড়ে আমি জেনে বুঝলাম। ভুল হলো মনোনয়ন দাখিলে বাধা নয়, কিন্তু আসলে মনোনয়নপত্র তুলতেই দেওয়া হয়নি আর কাউকে, অন্য আর কাউকে মনোনয়নপত্র তুলতেই দেওয়া হয়নি। এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এই মাসের 2 তারিখে। কথা ছিল 25 তারিখে নির্বাচনটা হবে এবং গত রোববার মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের নির্ধারিত দিবস ছিল। সেদিন ওই সমিতি ভবনের নিচতলার হলরুমে 5 সদস্যের নির্বাচন কমিশন বসেছে। তারা বসে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। ঠিক এ সময়ে হলরুমের দরজার সামনে বিএনপি সমর্থিত আইনজীবীরা অবস্থান নিচ্ছে এবং ওখানে বসে তারা স্লোগান দিচ্ছে এবং অন্য কোনো প্রার্থীদেরকে সেখানে ঢুকতেই দেয়নি। তা না ঢুকলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে, সংগ্রহ করতে পারেনি, জমাও দিতে পারেনি। মানে খুবই ইন্টারেস্টিং, কিন্তু আপনি মনোনয়নপত্র তুলতেই পারবেন না। এটা আগে আমরা দেখতাম সাধারণত এই ধরনের ঘটনা ঘটতো। কিছুদিন আগে আরও আমি একাধিক নির্বাচনের খবর পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে এবং ইন্টারেস্টিংলি আমাদের সাংবাদিকদের মধ্যেও হয়েছে। অনেক জায়গায় নির্বাচনই হয়নি, নির্বাচন হতে দেওয়া হয়নি, নানা ছুতানাতায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আমি বিভিন্ন প্রেস ক্লাবের কথা বলছি। আমি এগুলো নিয়ে পরবর্তী সময়ে 2-1 দিনের মধ্যে আরেকটা স্টোরি করব, যে আমাদের মধ্যেও কী কাজ চলছে সারা দেশে, ঢাকাতেও চলছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে আমি আইনজীবীদের পার্টটা শেষ করি আজকে। তো কেউ ঢুকতে পারেনি। আচ্ছা, আমি না বুঝি না, এত আধুনিক হয়ে গিয়েছে তো এই মনোনয়নপত্রগুলো অনলাইনে জমা দিলে তার কোনো ঝামেলা থাকে না। অনলাইনে তারা বলে দিত এখান থেকে ফর্ম পাওয়া যাবে অনলাইনে ওয়েবসাইটে, তারপর সেখানে জমা দিয়ে দিবে। ই গভর্নেন্স শুরু হয়ে গেছে। এটা করলেই তাহলে তার এখানে সামনে দাঁড়ায় থাকতে পারে না কেউ, এবং দাঁড়ায় থেকেছে, কাউকে ঢুকতে দেয়নি। কিন্তু যখন অভিযোগ উঠেছে তখন তারা আবার বলছে না আমরা কোনো বাধা দেইনি, আসলে আমাদের প্রতি না তারা খুব শ্রদ্ধা দেখিয়েছে, আমাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আর কেউ মানে মনোনয়নপত্র নিতেই আসেনি। তারা ভেবেছে যে আমরা এত ভালো, এত যোগ্য, আমরা বিএনপি করি, আমাদের সরকার আছে, অতএব আমাদের চেয়ে যোগ্য আর কেউ থাকতে পারে না। এই যে মানসিকতাটা না, এটাকে কি বলে? এটা কি গণতন্ত্র বলে? অথচ আমরা কিন্তু এই গণতন্ত্রের জন্য অনেক দিন ধরে আন্দোলন করছি। এই বিএনপি একটা সঠিক ভোটের জন্য কতদিন ধরে আহাজারি করেছে, আন্দোলন করেছে।
আর সেই বিএনপি যখন ক্ষমতায় এলো, আসার পর ওনার ক্ষমতার দাপট দেখিয়ে ওনার দলের সমর্থক হিসেবে পরিচিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী সংগঠন, তারা অন্য কাউকে নির্বাচনই করতে দিচ্ছে না, নির্বাচনে আসতেই দিচ্ছে না, এবং তারা নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। শরীয়তপুরে এই ঘটনা কিন্তু নতুন না। গত বছরও ফেব্রুয়ারি মাসে এক নির্বাচন হয়েছিল 2025 সালে এই শরীয়তপুরে। সেবারও তারা আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তাদেরকে, মানে যারা প্রার্থী হতে চেয়েছিল তাদেরকে মেরে পিটে বের করে দিয়েছে, কাউকে মনোনয়নপত্র জমা দিতে যায় নাই, নিজেরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, কোনো ইলেকশনও হয় নাই। মোটামুটি শরীয়তপুরের মাটিতে এগুলি ঘটে যে আমাদের এরকম ইলেকশন হবে না। ইলেকশন হলে তো সমস্যা, কারণ ইলেকশন হলেই তো মনে করেন মনোমালিন্য হতে পারে। একজনের সঙ্গে একজন আপনার পাশে বসে সে কাজ করে, সেও তো ইলেকশন করবে, তার সঙ্গে আপনার একটা মনোমালিন্য হবে। দরকারটা কি? আমরা শান্তি সুশীতল পরিবেশ বজায় রাখবো, আমরা ইলেকশন করব, আর কাউকে মনোনয়নপত্র জমাও দিতে দেব না, কোনো ব্যালট পেপার ছাপতে হবে না, কোনো খরচ হবে না, কোনো হইচই হবে না। কি শান্তিপূর্ণ নির্বাচন! এমন শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আওয়ামী লীগ করেছিল 2014 সালে। সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আন্দোলন করেছি, অনেক ছি করেছি। তো আমরা কি শরীয়তপুরের এই আইনজীবীদের ব্যাপারে একটু ছি করতে পারবো? মনে হয় পারবো না, তাহলে অন্যায় হয়ে যেতে পারে। আমি বিএনপিকে বলি, ভাই এরা তো আপনাদেরই লোক, গত বছরও করেছে, এবছরও করলো, পরপর দুবার করলো, আপনারা কিছু বলেননি। কেন বলেননি? তার মানে আপনারাও চেয়েছেন এভাবেই চলুক। বিভিন্ন পেশাজীবী সংগঠনে হয়তো আমাদেরকে এই দৃশ্যই আগামী দিনগুলিতে দেখতে হবে। আমরা জানি না কেন দেখতে হবে, আমরা বুঝতেই পারি না যে একটা সরকার যখন আসে সে কি কেবল দেশ চালানোর জন্য কেবল ওই সচিবালয়ে থাকবে, নাকি তার যারা অনুসারী সবার মধ্যেই তাদের মনোভাবের প্রতিফলন ঘটবে। হয়তো ঘটেছে, হয়তো শরীয়তপুরে যেটা করেছে এরা, এটাই হয়তো আমাদের সেন্ট্রালে বিএনপি ভাবছে এভাবে। আমরা জানি না 5 বছর পর নির্বাচনে এভাবে হবে কিনা, অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে কিনা, অন্য কেউ মনোনয়নপত্র জমা দিতে পারবে কিনা, আমরা তো জানি না। কারণ এটাকে তো বিএনপি মেনে নিচ্ছে। বিএনপি তো তার দলের, তার আইনজীবী যারা ফোরাম আছে তাদেরকে কিছু বলছে না। দেখুন এইবার শরীয়তপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু বিএনপির মধ্যে ওরা এই প্যানেলের বাইরে থেকে কাউকে দিতে দেবে না। তার প্রমাণটা হলো কি, ওখানে বিএনপিরই একজন এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, উনি একজন প্রবীণ আইনজীবী মিস্টার মুসলিম উদ্দিন খান, উনি নিজেই গিয়েছিলেন মনোনয়নপত্র সংগ্রহ করতে, ওনাকেও সংগ্রহ করতে দেওয়া হয়নি। আবার আরেকজন আইনজীবী মুরাদ হোসেন, উনি আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মানে আপনার আইনজীবী, উনিও এখানে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উনি এক ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন। ওনার রুমে যে ওনাকে মারধর করেছেন, এমন ঘটনা কিন্তু ঘটেছে। এবং সে মারধরের অভিযোগটা কার বিরুদ্ধে? এই নির্বাচন কমিশনে একজন আছে রুবায়েত আনোয়ার, তার বিরুদ্ধে অভিযোগ। এবং রুবায়েত আনোয়ারটাকে উনি হলেন গিয়া এই মুরাদ হোসেনের ভগ্নিপতি, তাকে মারধর করেছে। তো এগুলো আমরা কিন্তু দেখছি ভাই। আমি প্রথম আলো রিপোর্টারতে পাইলাম, ভেতরে একজন আওয়ামী পন্থী এক আইনজীবী রিপোর্টারকে বলেছে যে শরীয়তপুরের আইনজীবী সমিতির অধিকাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত। বিএনপিপন্থী আইনজীবীরা জানেন সবার অংশগ্রহণে ভোট হলে তারা জিততে পারবেন না, তাই 2 বছর ধরে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। রোববারও বাধা দেওয়া হয়েছে, অনেককে চেম্বারে গিয়ে যে মঙ্গল শোভাযাত্রা হতে দেওয়া যাবে না। আমার মনে পড়ে এখনকার যিনি সংস্কৃতি মন্ত্রী আছেন নিতাই রায় চৌধুরী, নিতাই চাচা মনে করতে পারবেন কিনা আমি জানি না, আজকে থেকে বহু বছর আগে, 23 বছর আগে বা 22 বছর আগে উনি এসেছিলেন ইংল্যান্ডে। উনার 2 ছেলেই তখন ইংল্যান্ডে পড়াশোনা করতেন। বড় ছেলের নাম তো সম্ভবত অভিজিৎই হবে, বা যিনি জাজ হলেন আর কি, ওনার বড় ছেলে যিনি বিচারপতি হলেন, 15তম সংবিধানের সংশোধনী তিনি বাতিল করেছেন আরেক জাস্টিসের সাথে, সম্ভবত উনি পার্মানেন্ট হয়নি। তার আরেক ছেলে ছিল মিথুন রয় চৌধুরী। 2 ছেলেই পড়তো ইংল্যান্ডে। তখন উলুইচের একটা বাসাতে আমরা থাকতাম এবং সেখানে তিনি এসেছিলেন।
কেন গল্পটা এই কারণে বলছি যে আজকে তো তিনি সংস্কৃতি মন্ত্রী, তো সেই সময়টাতে উনি খুব বলছিলেন, একদিন ব্রেকফাস্টের টেবিলে উনি আমার সাথে একদম একা একা গল্প করছিলাম, খুব সজ্জন মানুষ, ভালো মানুষ। তিনি বলছিলেন যে শোনো, আমি এরশাদের সময় আইনমন্ত্রী ছিলাম, আমার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, আর আমি এইসব মৌলবাদী টৌলবাদীদেরকে পাত্তা দেই না, মৌলবাদীরা অনেক কিছু করার চেষ্টা করেছে, নানান ধরনের কথাবার্তা। মনে হয়েছে খুবই সেকুলার টাইপের একজন মানুষ, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করেন। উনি যখন মন্ত্রী হয়েছেন, যদিও এটা উড়ে এসে জুড়ে বসা আমি সরকার বলি, হোয়াট এভার, তিনি যখন মন্ত্রী হয়েছেন তখন এই চাপের মুখে তিনি নতি স্বীকার করেছেন মৌলবাদীদের কাছে। কেন? মঙ্গল শোভাযাত্রা হবে না, হবে হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলে কি সমস্যা? মঙ্গল হিন্দুয়ানি শব্দ, এই মঙ্গলে হবে না বৈশাখী শোভাযাত্রা। তো আমি একটু ইন্টারনেট সার্চ করলাম, দেখার চেষ্টা করলাম যে বৈশাখ শব্দটা আসলে কতটুকু মুসলমানি। পরে দেখা গেল যে বৈশাখ শব্দটাই আসলে একটি সংস্কৃত শব্দ, এবং এটি এসেছে হিন্দুদের সৌর ক্যালেন্ডারের প্রথম মাস। সেটারও উৎপত্তি যদি দেখা যায় সেটাই প্রাচীন ভারতবর্ষ। সেই পেছনে ফিরে তাকালে সেই ভারত, যেটাকে যার ব্যাপারে সবচাইতে বেশি অ্যালার্জি। ইনফ্যাক্ট এই যে মঙ্গলবার বলছে হিন্দুয়ানি শব্দ, বুধবার আমরা যদি বলি, যেটা আমরা ইংরেজি দেখি, যেমন মঙ্গলবারের বাংলাতে সমস্যা, ইংরেজিতে টিউসডে বলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক দেবতা, তার নাম হচ্ছে টিউ, তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে টিউসডে বাতিলের কিন্তু কোনো আন্দোলন হচ্ছে না। ওয়েনসডে, এটাও একজন দেবতার নাম অনুযায়ী। ইনফ্যাক্ট আমার কাছে যে কাগজপত্রগুলো আছে, আমি দেখতে পেয়েছি যে শনিবার নামটা স্যাটারডে এসেছে। প্রাচীন রোমান সাম্রাজ্যে স্যাটার্ন নামক একজন দেবতা ছিলেন। রোববারে তিনি ছিলেন, রোববার নামটা এসে সানডে। বহু প্রাচীনকালে দক্ষিণ ইউরোপের লোকেরা ধারণ করত একজন দেবতা, আকাশে আলোর বল আঁকত। এরকমভাবে প্রত্যেকটা দিনের যে ইংরেজি, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো দেবতার নাম। স্বাভাবিকভাবে সেগুলোর নামে বাংলা এসেছে, এবং বাংলার ইতিহাসটাও সেই সংস্কৃত শব্দ, সাধারণ শব্দ। তো আমি চিন্তা করছিলাম যে মঙ্গল শোভাযাত্রা দেওয়ার পর এটাকে হালাল শোভাযাত্রা করার জন্য বৈশাখী শোভাযাত্রা বানানো হয়েছে। কিন্তু বৈশাখী শব্দটাও তো হিন্দুদের ক্যালেন্ডারে রয়েছে, এটাও ভারতবর্ষ থেকে আসা। এই দিবসও হিন্দুরা পালন করে, শিখরা পালন করে। আসলে পুরো ব্যাপারটা আসলে ওই ধর্মের ব্যাপারে তারা বলে, ধর্মের কথা বলে। অ্যালার্জিটা আসলে ছিল আওয়ামী লীগে। এই যে আজকে এই বিএনপি থাকা অবস্থাতে জামাত আজকে দেখলাম রাস্তার মধ্যে, তারাও মাছ নিয়ে এসেছে, কুলার ছবি এনেছে, মিনারের ছবি এনেছে। আগে তারা বলতো মাছের ছবি কেন আসবে, কুলার ছবি কেন আসবে, কত ধরনের কথাবার্তা বলতো। আজকে দেখলাম তারা ডিগবাজি খাচ্ছে। আরো মজার জিনিস দেখলাম, একজন জাল ফেলছে, পলো দিয়ে মাছ ধরছে। মানে মজাও পেলাম, ইন্টারেস্টিংই লাগলো যে বিএনপি যখন ক্ষমতায় আসে, জামাতরা যখন থাকে এই পাওয়ারের আশেপাশে, তখন আর এগুলো সমস্যা হয় না। সব হালাল, মঙ্গলও হালাল, বুধও হালাল, শুক্রও হালাল, শনিও হালাল, সব কিছু হালাল। আমি ঘুরে ফিরে দেখলাম সমস্যাটা আসলে আওয়ামী লীগে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন সে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে সে যদি জঙ্গল শোভাযাত্রা করতো, সেটাও খুঁজে বের করতো এটা ভারত থেকে আগত জঙ্গল শব্দ। সমস্যা ওই অ্যালার্জি, ওই খুব পার্টিকুলার একটা জায়গাতে। এই যে আমি রাজ্জাক বিন ইউসুফ মনে হয় তার নাম, বা কি ইউসুফ যেন, চাঁপাইনবাবগঞ্জের একটা হুজুর, তাকে দেখলাম লাথি মেরে সেই মঙ্গল ফেলে দাও, নানান ধরনের কথাবার্তা। হুজুররা ক্রমাগত গালিগালাজ করছে। আজকে দেখলাম সেই হুজুররা, জামাতিরা এবং জামাতিদের সাঙ্গপাঙ্গুরা মিলে আজকে নববর্ষের মিছিল বের করেছে। পান্তা ভাতের সমস্যা, মাছের সমস্যা। তো আমি সমস্যা ছাড়া যদি সলভ করতে হয়, তাহলে আমাদেরকে এখানে বের করলাম আরবিতে কি বলে। এখানে দেখলাম যে সোমবারকে আরবিতে বলে ইয়াউমুল ইসনাইনিল আজিম শরীফ। যেমন আজকে মঙ্গলবার, কি একটা আয়রনি না, যে মঙ্গল শোভাযাত্রার জন্য এত বাধা, সেটাকে বৈশাখী শোভাযাত্রা বানিয়েছে। সে হলোই সেই মঙ্গলবারেই, কি এক অসীম কুদরত আল্লাহর। তো মঙ্গলবার যদি বলতে যাই, আরবিতে বলে ইয়াউমুছ ছুলাছা, বুধবার হচ্ছে ইয়াউমুল আরবিয়া। আচ্ছা আপনি বলেন তো, বা তরুণ প্রজন্মের কাছে বলি, তোমরা কি কখনো এই ইয়াউমুত ছুলাছা বলবে? এই আজকে ইয়াউমুত ছুলাছা, আসলেই তোমরা এটা বলবে? সিরিয়াসলি বলবে যে এই কালকে ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমুয়া শুক্রবার। যদি আমাদের দেশে জুম্মা নামাজ অনুযায়ী জুম্মা বলে, জুম্মা বার বলে, কিছুটা আছে,
শনিবারে ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ রোববার। আসলে এরকম কি আমরা কখনো বলি? আরবিতে যেই শব্দটা আমরা বলতে পারি যে আল্লাহকে আমি ভালোবাসি, নবীকে আমি ভালোবাসি, এটা একটা আরবি যেমন সেন্টেন্স হয়, এটা ঠিক একটা হিন্দি সেন্টেন্সও হয় এই একই কথার। এই কথাটার বাংলা সেন্টেন্সও হয়, বাংলাও তর্জমা হয়। অথচ আমরা এই মঙ্গল শব্দটা ওয়েল উইশার বা ভালো চাওয়া, সুস্থ চাওয়া, ওরা বলে কার কাছে ভালো চান? এই মঙ্গল শোভাযাত্রা আপনি কার কাছে চান? পেঁচার কাছে? তা আপনি যে নববর্ষ বৈশাখী শোভাযাত্রা করলেন, এই শোভাযাত্রা আপনি কার জন্য করলেন, কিসের জন্য করলেন? এরকম আজাইরা প্রশ্ন উঠাতে থাকলে উঠানোই যায়। মঙ্গল শোভাযাত্রা কেউ বিধাতার কাছে কখনো করেনি, আল্লাহর কাছে করেনি, অন্য ভগবান ঈশ্বর কারো কাছে কেউ করেনি। মঙ্গল শোভাযাত্রা হয়েছে মানুষের ভালো চাওয়া, ভালো চেয়ে একটা থিম করে এগিয়ে যাওয়া রাস্তা ধরে, এতটুকুই। যে যার মতো, ওইখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, শিখ থাকে, বিভিন্ন ধর্মের লোকেরা থাকে, এমন ধর্ম পালন করে এমন লোকেরাও থাকে। তো যিনি যেই ধর্ম পালন করেন তিনি তার বিধাতার কাছে মঙ্গল চেয়েছেন, ভালো চেয়েছেন, শুভকামনা চেয়েছেন। কি সিম্পল একটা জিনিস। এইটাকে নিয়ে রাজনীতি দেখলাম, এটাকে নিয়ে এখন আর রাজনীতি হচ্ছে না। আর এবার তো সুযোগ ছিল যে একটা উটের পিছনে উঠে খেজুর ছিটাতে ছিটাতে মঙ্গল শোভাযাত্রা বা এই বৈশাখী শোভাযাত্রা করা যেতে পারতো, মাথায় টারবাইন বাঁধতে পারতো ওই মধ্যপ্রাচ্যের মতো। এটা কিন্তু তারা একসময় বলতো যে উট কেন নাই, টারবাইন কেন নাই, খেজুর কেন নাই। এবার কিন্তু পর্যাপ্ত সুযোগের পরেও উট নিয়ে তারা শোভাযাত্রা করলো না। মানে তারা মনে করে সৌদি আরব, দুবাই এটাই হচ্ছে মুসলমানের সমস্ত কিছু, এটাই পালন করা। কই করলো না তো। সো যেই কারণে এই ভিডিওটা করা, যে একটা অহেতুক প্রবলেম ক্রিয়েট করে রেখেছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে হবে। দেখে এই যে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কোনো আওয়াজ নাই, কারণ বিএনপি ক্ষমতায়। এত রাহাজানি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, জ্যান্ত কবর দিচ্ছে, একজন সুফি দরবেশকে মেরে ফেলছে, কোনো কথা নাই, বিএনপি ক্ষমতাতে। মসজিদে আর উলুধ্বনি হয় না, কারণ বিএনপি ক্ষমতাতে। আর কোনো ক্ষমতাতে নাই। তারেক রহমান ইন্ডিয়াতে আসবে, কোনো সমস্যা নেই, কারণ বিএনপি ক্ষমতাতে। সমস্যা শুধু আওয়ামী লীগে। বিশ্বাস করেন, সমস্যা মঙ্গলে না, সমস্যা বুধে না, শুক্রতে না, সমস্যা আওয়ামী লীগ আর সমস্যা ভারতে। আর ভারত তখন ঠিক যখন বিএনপি ক্ষমতাতে, জামাত আশেপাশে। এই হচ্ছে পুরো ঘটনা। বাংলাদেশ শুধু না, বিশ্ব তো একটা মন্দার দিকে যাচ্ছে, যেটা আইএমএফও কিন্তু এই কথাটা বলেই যাচ্ছে কয়েকদিন থেকে, যে বিশ্বের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি প্রায় 1% কমে যাবে। সেটা বাংলাদেশেও এই ধাক্কা আছে, এবং বাংলাদেশের সবচেয়ে এখন বড় ধাক্কাটা হচ্ছে জ্বালানি ঝুঁকি। এবং আপনি জানেন যে একমাত্র যে আমাদের রিফাইনারি যে আছে, সেই রিফাইনারি কিন্তু বন্ধ হয়ে গেছে গত পরশু সম্ভবত। যে তাদের যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলের সাপ্লাই কিন্তু নাই। সুতরাং আমরা কিন্তু এই জ্বালানি ঝুঁকির মধ্যে পড়ে গেছি, এবং ব্যাপকভাবে পড়ে গেছি আমি মনে করি। এবং আরেকটা জিনিস, বাংলাদেশে তো সবসময় পেনিকের একটা মানে সবসময় পেনিক কাজ করে, সেটা এখন কিন্তু অর্থনীতিতে কাজ করছে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে। সবকিছু মিলে আমি যদি বলি যে অর্থনীতি একটু গভীর সংকটের দিকে পড়তে যাচ্ছে, এটি কিন্তু অনেক অর্থনীতিবিদ এবং দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সংস্থা কিন্তু এ ধরনের একটা সিগন্যাল কিন্তু দিচ্ছে। সুতরাং সেদিক থেকে যেটি আপনি বললেন যে আমাদের নির্বাচিত সরকার একটা বড় ধরনের চাপে আছে। সামনে বাজেট, এই যে আমাদের এই আগামী মাসে বা আগামী মাসেই মাঝামাঝি যে বাজেটটি হবে, সেই বাজেটটি যে কতটা চাপের মধ্যে দিতে হবে সেটি কিন্তু আমরা উপলব্ধি করছি, এবং কতটা সতর্কতার সঙ্গে এই বাজেট দিবে। যেখানে আপনি জানেন যে আমাদের রাজস্ব আহরণের অবস্থা খুবই খারাপ, এবং এখন পর্যন্ত 70-এর উপরে 70,000 কোটি টাকা কিন্তু আমরা পিছিয়ে আছি। এটাকে সামনে নিয়ে আগামী বাজেট যে করবে, সেই বাজেটটি কেমন হবে, সে বাজেটে কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করবে, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করবে, দেশের যে ভঙ্গুর অবস্থা সেটি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে, সবকিছু মিলে আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতি এখন একটা বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। এই অবস্থাতে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংক থেকে 78,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। মানে সারা বছরের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অলরেডি এর মধ্যে ছাড়িয়ে যাওয়া হয়েছে। এবং এদিক থেকে আবার বেসরকারি পর্যায়ে ঋণের প্রবাহ কমে যাচ্ছে। পাশাপাশি আমরা
যেটি খুবই অ্যালার্মিং আমাদের জন্য, যেটা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের সময় যে একটা অলিগার গ্রুপের সৃষ্টি হয়েছিল, তার মধ্যে 1 নম্বরে এস আলম গ্রুপকে চিহ্নিত করা হয়। সেই এস আলম গ্রুপ একাই 8টা 9টা ব্যাংক খেয়ে গেছে। সেই এস আলম গ্রুপের হাতে আবার দেশের 4টি ব্যাংক সম্ভবত ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটি তথ্য আমাদের সামনে এসেছে। আহ, যেখানে আওয়ামী লীগের উপরে দোষারোপ করা হয় দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, উন্নয়ন তো অবশ্যই হয়েছে, আবার ধ্বংসের একটা জায়গা হচ্ছে লুটপাট, দুর্নীতি, টাকা পাচার। তো সেই শ্রেণীর মানুষদের হাতে কেন আবারও ব্যাংক একের পর এক তুলে দেওয়া হচ্ছে? এবং এস আলমের ক্ষেত্রে যেটি বলা হয়, এবং এটি তো অবশ্যই সত্য, যে পৃথিবীর ইতিহাসে এটি বিরল নয়, মানে নেই বললেই চলে, যে একটা ব্যক্তির হাতে দেশে 8-9টি ব্যাংক। আহ আপনি এইটিকে কিভাবে মূল্যায়ন করবেন যে সেই ব্যক্তির আবার প্রভাব বিস্তার করছে? না, এটি আসলে গত কয়েকদিন থেকে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমি বলেছি যে যে লাউ তা সেই কদু আর কি। হ্যাঁ, আমরা এতদিন যে একেবারে মিডিয়া বা বিভিন্ন আলোচনায় আমরা সেমিনারে বলে আসছি যে আগের অর্থনীতি এই অবস্থায় পৌঁছে গেছে, এবং বিশেষ করে এনপিএল, ইতিহাসে সর্বোচ্চ এনপিএল কিন্তু ব্যাংকগুলোতে, বিশেষ করে এই 5টা 6টা ব্যাংকের মধ্যে আছে। সেখানে দেখুন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের একটা পার্ট হচ্ছে ব্যাংকগুলোকে মার্জিং করা, এবং সেটা করলেন আগের গভর্নর। করার পরে দেখেন কিভাবে ইউটার্ন নেওয়া হলো। চিন্তা করেন আপনি যে আমাদের যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, যেটা 18 ক, সেখানে বলা হচ্ছে যে এই যারা আগে মালিক আছে তারা যদি 7.5% সম্ভবত 7.5%, অর্থাৎ সরকারের যে টাকাটা কিছুদিন আগে 20,000 কোটি টাকা কিন্তু এই 5টা ব্যাংকে তারা ইনজেক্ট করেছে, ঠিক আছে, এবং এটা বলা হচ্ছে 7.5% যদি তারা বিশেষ করে ওই টাকাটা ফেরত দেয়, পাশাপাশি যদি বাকি 2 বছরের মধ্যে 10%, তাহলে তারা কিন্তু তার মালিকানাটা ফিরে পাবে। তাহলে আমরা কিন্তু আগের অবস্থানে থাকলাম না। তাহলে এত যে রাগঢাক করে আমরা বিশেষ করে সরকারকে এক ধরনের সংকটে ফেললাম, ফেলে যে যে আমাদের আওয়ামী লীগ সরকার, যেটা বললেন আপনি, যে আওয়ামী লীগ সরকার টাকা পাচার, এই যে ব্যাংকগুলোকে ধ্বংস করেছে এই একটা লোককে দিয়ে, তাহলে দাঁড়ালো কি? যে তাহলে তো একই অবস্থা দাঁড়ালো। তাহলে আমরা আসলে জনগণের প্রত্যাশা, আমি বলি যে জনগণের আস্থা, জনগণ শুধু না, দেশে এবং দেশের বাইরে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ বিশেষ করে আর্থিক খাতের যে এই অব্যবস্থাপনা, এইটাকে কিন্তু আবার ঘুরে ফিরে আমরা আবার রিপিট করলাম বলতে গেলে। সুতরাং ভালো মেসেজ দেশের মধ্যে যেমন নাই, দেশের বাইরেও কিন্তু আমরা বড় ধরনের একটা মেসেজ বলবো যে আমাদের ইমেজ ক্রাইসিসের মধ্যে কিন্তু আমরা চলে গেলাম। উম, মানে আপনি এটি অবশ্যই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করবেন, তার সঙ্গে তো রাজনীতি জড়িয়ে রয়েছে। তাহলে সেই লোকগুলোকে কেন ডাকতে হচ্ছে? মানে তারা কি রাজনৈতিক ভাবে চাপ সৃষ্টি করছে কোনোভাবে, নাকি এই সরকারের ভিতরেও কোনো কোনো জায়গায় দুর্নীতির ছায়া এর মধ্যে পড়তে শুরু করেছে? বিশেষ শ্রেণীর দুর্নীতিবাজরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এস আলমদের ডেকে নিয়ে আসছে, কোনটি আসলে? এটাই আপনি শোনেন, যে সরকারে থাকুক না কেন, যারা অলিগার্কির কথা যে বলছেন আপনি, এদের নেচারটাই হচ্ছে সব রাজনৈতিক দলের সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকে। তা সুতরাং সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি। আপনি দেখেন 5ই আগস্টের পরে এই এস আলমের গাড়ি টাড়ি নিয়ে নানান ধরনের মিডিয়াতে এসছে। এখন আমি যেটা খবর পেলাম যে আমাদের এই যে বিশেষ করে রাজনীতিতে যারা আছে এখন, তাদের তারাই কিন্তু এস আলমের অফিস চালাচ্ছে। তো সুতরাং আপনি দেখেন যে ওদের ওদের রাজনীতি নাই, কিন্তু আমরা এই যে রাজনীতি হচ্ছে, যে যারা অলিগার্কি তারা সব রাজনীতিকে সাথে কিন্তু জড়িত। তাহলে আমাদের যে আসলে গোড়ায় যে আমাদের সমস্যাটা, সেই সমস্যা কিন্তু থেকে গেল। এটা অবশ্যই আপনি যেটা বলেছেন, সে বর্তমান যে রাজনৈতিক দল আছে বা যে কয়টা আছে তাদেরকে তারা পারচেস করে ফেলছে আমার কাছে মনে হয়। তা না হলে তারা এই যে একটা অধ্যাদেশ করলো তারা, সেই অধ্যাদেশটা আমি জানি না কোন কোন স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে। আমরা হঠাৎ করে পাশ হওয়ার পরে শুনলাম যে এই ধরনের একটা অধ্যাদেশ কিন্তু পাশ হয়েছে 18 আগে যে মানে সংস্কারের যেটা ছিল সেটার সঙ্গে এটা যোগ করে এটা পাশ করা হয়েছে আমাদের সংসদে। তাহলে এটা আইনগতভাবে তাদের বৈধতা দেওয়া হলো যে তোমরা এসে এখন তোমাদের ব্যাংক বুঝিয়ে নাও। সুতরাং তোমার এনপিএল এর অবস্থা কি হবে, এই ব্যাংকের সঙ্গে যারা আমানতকারী আছে তাদের স্বার্থ কতটুকু সংরক্ষণ হবে, এইগুলো কিন্তু কিছুই এখানে ক্লিয়ার নাই। সুতরাং আমি মনে করি যে এটি অর্থনীতির জন্য,
আমাদের ভালো বার্তা কিন্তু দিল না। সুতরাং এটি আমাদের দেশের অর্থনীতি এবং বাইরে আমাদের ইমেজ, সেটা আমাদের অনেকটাই ক্ষুণ্ণ হলো। নিশ্চয়ই এই তথ্যগুলো তো আপনার জানা আছে, তারপরে দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরি আপনার মতামত নেওয়ার জন্য বা অভিমত নেওয়ার জন্য, যেখানে ভারতের 150 কোটির বেশি মানুষ, সেখানে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা মাত্র 33টি। 33টি, হ্যাঁ। আমাদের আমাদের দেশে 18 কোটি দেশের মানুষের এই দেশে এই শ্রেণীর ব্যাংকের সংখ্যা 52টি। নিশ্চয়ই সরকার পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই এই সরকারের মধ্যে যারা প্রভাবশালী তারাও আবার নতুন নতুন করে ব্যাংক নেবে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ব্যাংক নেবে, বিশ্ববিদ্যালয় নেবে, মেডিকেল কলেজ নেবে। আহ এবং যে বিষয়টি দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার নির্দেশে বিএনপি সরকার মানে প্রমিনেন্ট কিছু অর্থনীতিবিদ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ করেছে। এটি ভালো উদ্যোগ, এটি ভালো উদ্যোগ। আমরা মনে করি যে সবার কথা শুনতে চাই, তাদের পরামর্শ নিতে চাই। কিন্তু আপনার কি মনে হয় যে এই যে যে মানুষগুলোকে এক জায়গায় করা হয়েছে, তারা যে অভিমত গুলো তুলে ধরবে, বা আপনিও নিশ্চয়ই আপনার জায়গা থেকে আপনাদের মতো অনেকেই আওয়ামী লীগ সরকারকেও পরামর্শ দিয়েছিলেন, সরকারগুলোকে আসলে আপনাদের মতো মানুষদের পরামর্শ শোনে, নাকি এগুলো স্রেফ মানে দেখানোর জন্য যে না আমরা তাদেরকে নিয়ে বসছি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে যে কথাটা বললেন এটা কিন্তু রেহমান সোবহান ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখনও কিন্তু একটা টাস্ক ফোর্স হয়েছে, তারা সুন্দর স্টাডি করে সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী সরকার কিন্তু চলেনি। সুতরাং আপনি যেটা বললেন যে এর আগে সরকারকেও কিন্তু এই যে ব্যাংকগুলোর কথা বলা হচ্ছে বা একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, আমি নিজেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল তাকেও বলেছি যে আপনারা তাকে যে টাকা প্রিন্ট করে তাকে দেওয়া হলো, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি কিন্তু এড়িয়ে গেছে। তা সুতরাং এই যে যেটা বললেন যে এই যে 36 জন কয়েকজন মিলে একটা কমিটি গঠন, পরামর্শ কমিটি গঠন করা হয়েছে, এবং বাংলাদেশে আমি মনে করি যে বিএনপি ঘরনা বা একটু যারা নিউট্রাল তাদের সবারই ওখানে কিন্তু অবস্থান আমি আছে দেখলাম। ইট ইস ভালো দিক, আপনিও বললেন এটা ভালো দিক, কিন্তু তারা যে পরামর্শটা দিবে অর্থনীতির ভালোর জন্য দিবে, কিন্তু সেটা কতটুকু করতে পারবে, কারণ এখানে আরেকটি গ্রুপ যে অলিগার্কি যেটা বললেন আপনি, সেই গ্রুপটাকেও তো সরকার মেনটেন করতে হবে। যেটা বললেন আপনি যে এখন আমাদের 52টা ব্যাংক, আরো যে 10টা ব্যাংক হবে না তাকে আপনি নিশ্চয়তা দিতে পারেন না। আমাদের ট্রেন্ড এটা। ভারতের উদাহরণ দিলেন, এই উদাহরণ আমরা বহু আগে থেকে দিচ্ছি যে ভারতের মতো এত বড় একটা অর্থনীতি, সেখানে মাত্র 33টা ব্যাংক, আর আমাদের এই অর্থনীতিতে 52টা ব্যাংক, এবং বিদেশি ব্যাংক তো বাদই দিলাম। তা সুতরাং এই ব্যাংক উন্নয়নের মডেল হিসেবে ধরা হয়। সিঙ্গাপুরে আমি যত জানি, আমি যদি ভুল না হয়ে থাকে, মাত্র 7টি ব্যাংক, জি যে সিঙ্গাপুরকে আমরা উন্নয়নের মডেল হিসেবে ধরি। মডেল হিসেবে ধরি, কারণ এটা যেটা আপনি বললেন যে এই ব্যাংক কেন, এত ব্যাংকে তো দরকার নেই আমার, ঠিক আছে, এত ব্যাংকের দরকার নেই। এবং আগের গভর্নর যে স্টেপ নিয়েছে, যদিও সেখানে আমি মনে করি যে একটু আরেকটু স্টাডি করা উচিত ছিল। এর মধ্যে সবগুলো ব্যাংক এরকম অবস্থায় হয়তো যায়নি। আমি একটা ব্যাংকের কথা জানি যে এক্সিম ব্যাংকের অবস্থা কিন্তু ভালো ছিল। তা সুতরাং আমি মনে করি যে তড়িঘড়ি করে এই ব্যাংকগুলোকে মার্জেন করা হয়েছে। এখন এই উদ্যোগটা ভালো, এই সংস্কারে বাংলাদেশ ব্যাংকিং খাত বলি আর আর্থিক খাত বলি, এটি কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। সুতরাং এই যে একটি কথা আপনি যেটা বললেন যে 33 আর 52, এটি তো উদাহরণ যে আমরা কেন 52টা ব্যাংক আমাদের এই অর্থনীতিতে থাকবে। তো সুতরাং এই বিষয়গুলো, এই যে যেটা আপনি বললেন যে এই সরকারও হয়তো ব্যাংক বাড়াবে, যদি স্ট্রিক্টলি তারা মনে করে যে না এই ব্যাংক আমাদের বাড়িয়ে দরকার নেই, যে ব্যাংকগুলো আছে সেগুলোকে আরো এফিসিয়েন্ট করতে হবে, আরো অটোমেশন করতে হবে, করলে আমরা এই পুরো অর্থনীতি আমরা চালাইতে পারবো। তা সুতরাং আমি আজকেও দেখলাম যে সম্ভবত আমাদের বাংলাদেশ ব্যাংকের আগের যে ইয়া ছিলেন কর্তৃপক্ষ হলো আমাদের মুজিরি স্যারও বলছে যে বাংলাদেশ কি বলে একটা ব্যাংক বাদে সবগুলো ব্যাংকের অবস্থা কিন্তু শোচনীয়। সুতরাং এদিক থেকে আমি বলি যে একটা অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে আর্থিক খাত। সেই আর্থিক খাতের যদি এরকম আমি মনে করি ওই দুরবস্থা হয়, তাহলে কিন্তু অর্থনীতিকে এগিয়ে নেওয়া, যত ধরনের কমিটি হোক না কেন, যতই পরামর্শ আসুক না কেন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। যেটা এই যে আমি আপনাদের ব্যাংকের যে রেজুলেশন অ্যাক্ট যেটা হলো, ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট, সেটা তো সেটাই বলে যে ঘুরে ফিরে আমরা ওই আবার জিরোতে চলে গেলাম। সুতরাং এই যে 3 বছর 4 বছর আগে যে অবস্থা ছিল, সেই অবস্থায় আমরা এতদিন এত পয়সা খরচ করে এত সংস্কারের মিটিং হলো, এত মানে রাগ ঢাক, তারপরে ঘুরে ফিরে আমরা আবারও ফিরে গেলাম সেই আগের অবস্থায়। সুতরাং এটি আমাদের জন্য, কোনো অর্থনীতির জন্য কোনোভাবেই ভালো বার্তা নিয়ে আসবে না। জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশের অর্থনীতি কতটা চাপের মুখে পড়তে পারে, বিশেষ করে শিল্প ইন্ডাস্ট্রিজ গুলো
শাটডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ইস্টার্ন রিফাইনারি এর মধ্যে বন্ধ হয়ে গেছে, আপনি নিজে উল্লেখ করলেন। দুঃখিত। সেই জায়গা থেকে আপনার আশঙ্কা জায়গাটি কোথায়, মানে কি হতে পারে, কতটা ভয়াবহ দিকে যেতে পারে বাংলাদেশ যদি অবস্থা থাকে? বাংলাদেশ তো মোটামুটি ভাবে জ্বালানি নির্ভর একটা কান্ট্রি। সেখানে আমরা, আমদানি আমদানি নির্ভর। হ্যাঁ, এটা জ্বালানি নির্ভর কান্ট্রি, সেখানে জ্বালানি আমদানি মানে নির্ভর কান্ট্রি। সেখানে আমাদের যে সমস্যাটা, যেটা আইএমএফ বলতেছে যে আমরা একটা একটা মন্দার দিকে চলে যাচ্ছি, এবং আপনি যদি যুদ্ধর কথা বলতেছি, যুদ্ধ বা হরমুজ প্রণালীর কথা বলছি, এই যুদ্ধ যদি কালকে থেমে যায়, তারপরও কিন্তু এটা, এই যে আমি মনে করি আরো 6 মাস 1 বছর কিন্তু এই ধাক্কা কিন্তু সামলাতে হবে, কারণ বিভিন্ন শোধনাগার গুলো ধ্বংস হয়ে গেছে। তো সবকিছু মিলে আমরা কিন্তু এই জ্বালানি সংকটের মধ্যে আমাদের আরো দীর্ঘদিন থাকতে হবে। আরেকটি সমস্যা আমাদের এখানে, যে এই যে জ্বালানি নিয়ে যে এখন যে প্যানিক সৃষ্টি হয়েছে, এখন বলা হচ্ছে যে 2 মাসের জ্বালানি, হ্যাঁ এটা থাকতেই পারে 2 মাসের জ্বালানি, তো 2 মাসের পরে কি? 2 মাসের পরের কিন্তু এই গাইডলাইন, ইয়েটা আমরা কি বলবো, এই কৌশলটা কি হবে বা কি আছে সরকার, সেটা কিন্তু আমরা এখনো জানলাম না। তা সুতরাং 2 মাস পরে আরো তো সংকটটা আরো কি হলে কঠিন হয়ে দেখা দিবে। পাশাপাশি যেটা এখন, যেটা যে আমরা জ্বালানি ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার আমরা ইনফরমেশন পাইনি। সুতরাং হঠাৎ করে আমাদের যে রিফাইনারি বন্ধ হয়ে গেল, তাহলে এইটা চালু হবে কবে? আবার এই শোধন কি বলে আমাদের ক্রুড অয়েল থেকে নিয়ে আসবে, আমাদের কি বলে কোন দেশের সঙ্গে, যেমন আগে কাতারের সঙ্গে যেটা এগ্রিমেন্ট ছিল সেটি বোধ সেখান থেকে কাতার চলে আসছে। তা সবকিছু মিলে জ্বালানিটা আমাদের, আপনি জানেন যে প্রায় 6,000 আইটেম, একেবারে আপনি মেডিসিন থেকে শুরু করে প্লাস্টিক, গার্মেন্টস, এই 6,000 আইটেম কিন্তু বিদ্যুৎ এবং গ্যাসের সঙ্গে সম্পর্কিত। তা সুতরাং পুরো উৎপাদন ব্যবস্থাটাই আমাদের হচ্ছে এই এই জ্বালানি এবং গ্যাসের উপর নির্ভরশীল। আমরা আগেও দেখেছি 2 বছর 3 বছর আগে থেকেও ব্যবসায়ীরা বলছে যে তারা নিরবচ্ছিন্ন জ্বালানি পাচ্ছে না, নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না, তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তা সুতরাং এই সমস্যাগুলো আগেই ছিল, কিন্তু এখন যেটা প্রকট হয়ে দেখা দিয়েছে, আমি জানি না বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই সংকট বাংলাদেশ কতটুকু সামলাতে পারবে। আমার মনে হয় যে ফোকাস একদিকেই ফোকাস এখন দেওয়া উচিত বেশি, সেটা হলো জ্বালানি। আমাদের যদিও আগামী বাজেটে একটা বড় ধরনের একটা ফিগার বিভিন্ন দেশের কাছ থেকে তারা অলরেডি কি বলে লোনের জন্য তারা আবেদন করেছে, $200 কোটি মতন আর কি। সুতরাং বাজেট সাপোর্ট একটা বড় ব্যাপার আছে, সেটা কতটুকু কূটনৈতিক বলবো যে এই তৎপরতায় এটিকে ম্যানেজ করতে পারবে, তা না হলে কিন্তু আমরা একটা বিপদের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। ওই জায়গা থেকে আমার প্রশ্ন যে যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং যুদ্ধ যদি আজকে থেমেও যায়, তার পরবর্তীতে আরো 6 মাস আমাদের ঘানি টানা লাগতে পারে, একটি অভিঘাত অবশ্যই পড়বে। সেই জায়গা থেকে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে 39,000 কোটি টাকা আগামী জুন পর্যন্ত, অর্থাৎ এই 2 মাসেই বলা যেতে পারে। এবং এর সঙ্গে রাজস্ব ঘাটতি রয়েছে। রাজস্ব ঘাটতি এরই মধ্যে প্রথম, মানে অর্থ বছরের প্রথম 8 মাসে 71,472 কোটি টাকায় দাঁড়িয়েছে ঘাটতি, মানে যে লক্ষ্যমাত্রা ছিল। এই যখন অবস্থা, তখন সরকারের সামনে আর বিকল্প কি পথ আছে এগুলোকে সামাল দেওয়ার জন্য, মানে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ হচ্ছে যে ঠিক আছে, বাইরে থেকে যেটা সিক করা হয়েছে এটাকে পাওয়ার জন্য যা তৎপরতা করা দরকার করবে, কারণ বাজেট সাপোর্ট এবার লাগবে। এবং এনবিআর কে একেবারে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এনবিআর কে। এনবিআর এর যে সমস্যাগুলো দীর্ঘদিন ছিল, যে আমাদের ট্যাক্সের নেটটা বাড়াতে হবে, অটোমেশনটা করতে হবে, এবং মানে এনবিআর এর মধ্যে যে অব্যবস্থাপনা সেটাকে কাটিয়ে উঠতে হবে। তা না হলে কিন্তু আমরা একদিকে যেমন রাজস্ব সংকট, আর একদিকে যদি আমরা এই বাজেট সাপোর্টটা যদি আমরা আনতে না পারি, তাহলে কিন্তু বড় ধরনের একটা, আপনি যেটা আবার একটি বললেন যে আমরা অলরেডি প্রায় প্রায় 68,000 কোটি টাকা সম্ভবত অলরেডি এই 2-3 মাসে কিন্তু আমরা মানে ব্যাংকগুলো থেকে, লোকাল সোর্স থেকে কিন্তু নিয়েছি 78,000 কোটি টাকা। 78,000 কোটি টাকা। তার সুতরাং এই যে একটা নিজের ব্যাংক মানে অভ্যন্তরীণ উৎস থেকে যখনই বেশি লোন নেওয়া হবে, তখন কিন্তু এমনি তো আমাদের বেসরকারি বিনিয়োগ নাই। সুতরাং বেসরকারি বিনিয়োগ কিন্তু আমাদের একবারে জিরোতে নেমে আসবে। সুতরাং বেসরকারি বিনিয়োগ যদি না হয়, তাহলে কিন্তু কর্মসংস্থান হবে না। প্লাস কর্মসংস্থান না হলে সমাজে একটা মানে অসন্তোষ বিরাজ করবে এবং সমাজে নানান ধরনের সমস্যা দেখা দিবে। যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু আইএমএফ বলি বা ওয়ার্ল্ড ব্যাংক বলি, এবং তারা কিন্তু অলরেডি একটা সিগন্যাল দিয়েছে যে আমাদের অনেক দেশে দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে, এবং এটা বাংলাদেশেও যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে
এই যে আমাদের জ্বালানির যে প্রাইসটা যদি বেড়ে যায়, বাড়াতেই হবে আজও কালো, কারণ উপায় নেই। এত ভর্তুকি তো একটা দিচ্ছে, কিন্তু ভর্তুকি দেওয়ার